প্রাথমিক তদন্তে পুলিশ বলছে দুর্ঘটনা, আবেশের পরিবার বলছে পরিকল্পিত খুন। কার দাবি সঠিক? টানাপোড়েনের মধ্যে উঠে আসছে একাধিক প্রশ্ন, যার উত্তর মিলছে না। আবেশ দাশগুপ্তর মৃত্যুকে নিছক দুর্ঘটনা নাকি খুন? পরিবারের দাবি পরিকল্পিত খুন। এই সব বাচ্চারাই তো যথেষ্ট প্রভাবশালী এবং ধনী পরিবারের ছেলে মেয়েরা, সবাই তাদের বাচ্চাদের তো তারা বাঁচাতে চাইবেনি। বন্ধুদের বয়ান, সিসিটিভির ফুটেজের মতো পারিপার্শ্বিক তথ্য প্রমাণ দুর্ঘটনার দিকে ইঙ্গিত করলেও উত্তর মিলছে না একাধিক প্রশ্নের। আবেশের মৃত্যু দুর্ঘটনা হলে কেন সঙ্গে থাকা বাকি বন্ধুরা পালিয়ে গেল? সেদিন অমিত চৌধুরীর মেয়ের বার্থডে পার্টি চলছিল। অমিত চৌধুরী পুলিশকে নিজেই জানান সেদিন ড্রাইভার তাকে আবেশের রক্তাক্ত অবস্থায় পড়ে থাকার কথা জানিয়েছেন। তিনি আবেশকে হাসপাতালে নিয়ে যান। অমিত চৌধুরীকে দুর্ঘটনার কথা আবেশের বন্ধুরা কেন জানালো না? বন্ধুরা পুলিশকে আরো জানিয়েছে আবেশ রক্তাক্ত অবস্থায় প্রায় 20 মিটার হেঁটে আসে। তাদের দাবি কতটা সত্যি? ধমনীতে গভীর ক্ষত নিয়ে 20 মিটার দূরত্ব হেঁটে আসা আদৌ কি সম্ভব? বন্ধুরা কি আবেশকে সাহায্য করেছিল? দিয়ে একটা জিনিস ঢুকলো, তো একটা শার্প জিনিস, এটা সোজা এদিকে যেতে পারে, এই দিকে যেতে পারে, ওপর দিকে গেলে এটা অ্যাক্সিলারি আর্টারি বা ভেইনকে কাটবে, কেটে ব্লিডিং হয়ে মারা যাবে। যদি এই দিকে ঢোকে তাহলে বগলের মধ্যে দিয়ে সেটা আমাদের এই চেস্ট ওয়ালের সাইডের দিকটা, ল্যাটারাল ওয়ালটা, সেইটাকে পিয়ার্স করে ভেতরে প্লুরা এবং লাংস, তাকে ফুটো করে দেয়। বোতল নিয়ে পড়ে গিয়ে আঘাত লাগলে আবেশের বুকে বা পিঠে আরো ক্ষত চিহ্ন থাকার কথা, কিন্তু তেমন কোনো ক্ষত নেই কেন? পার্কিং লটে যেখানে দুর্ঘটনার কথা বলা হচ্ছে তার বাইরেও অনেক জায়গায় কাঁচ ছড়িয়ে রয়েছে কেন? ময়নাতদন্তের রিপোর্টে স্পষ্ট নয় দুর্ঘটনা না খুন। ধোঁয়াশা কাটাতে পারেননি ফরেনসিক এক্সপার্টরাও। ঘটনাস্থল ঘুরে তারা যে তথ্য প্রমাণ সংগ্রহ করেছেন তার সঙ্গে ঘটনাস্থলে উপস্থিত আবেশের বন্ধুদের বয়ানে বিস্তর ফারাক। আর ঠিক এই জায়গা থেকেই সময়ের সঙ্গে আরো জটিল হচ্ছে আবেশ মৃত্যুর রহস্য। 24 ঘন্টার জন্য ক্যামেরায় আকবর হোসেন মল্লিকের সঙ্গে সিজন মন্ডলের রিপোর্ট, কলকাতা। ঘটনাস্থল থেকে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন সিজার মন্ডল। আমি চলে যাব সানি পার্কে। সিজার, অনেকগুলো প্রশ্নের জায়গা থাকছে এবং যে প্রশ্নটা তোলা হয়েছিল পরিবারের তরফ থেকে, আবেশের পরিবারের তরফ থেকে, যে কেন তাদের সঙ্গে তখনই কথা বলা হলো না, তাদের প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করা হলো না, কেন তাদের মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হলো না। আমরা দেখছি পরবর্তীকালে তুমি যে তথ্য দিয়েছো যে এক কিশোরের জামা তাতে রক্তের দাগ লেগেছিল, সেটা বাজেয়াপ্ত করা হয়েছে। সোশ্যাল মিডিয়া সেটাকে এতক্ষণে নজর দেওয়া হচ্ছে। তার মধ্যে 48টা ঘন্টা, খুব মূল্যবান 48 ঘন্টা চলে গেছে, বিশেষ করে যেখানে হোয়াটসঅ্যাপের মতো সোশ্যাল মিডিয়াম, সেখানে এগুলো রিট্রিভ করা, একবার ডিলিট হয়ে গেলে সেগুলো যথেষ্ট টাফ। দেখো, তদন্তকারীদের মতে বা লালবাজার সূত্রে যেটা জানানো হচ্ছে, প্রাথমিকভাবে তারা জোর দিয়েছিলেন সার্কামস্টেন্সিয়াল যে এভিডেন্স, অর্থাৎ পারিপার্শ্বিক তথ্য প্রমাণের ওপর, এবং সেই কারণে প্রথমে এক কিশোরকে আটক করে জিজ্ঞাসাবাদও করা হয়েছিল এবং যে কিশোরের ভূমিকা নিয়ে আবেশের পরিবার সব থেকে বেশি সন্দেহ প্রকাশ করেছিলেন, এবং সেই কিশোরের সেই ঘটনার সময় তারা 4 জন ছিলেন। তারপরে সেই কিশোরের মাধ্যমেই কিন্তু এই বাড়িতে আবেশের আসা, এবং সেই কিশোরী কিন্তু সে যখন যে আহত হয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে যায়, তারপরেই কিন্তু সে হঠাৎ করেই চলে যায়। যেটা অমিত চৌধুরী, যার বাড়িতে আবেশরা এসেছিল, তার বয়ান অনুসারে তিনি তার ড্রাইভারের মাধ্যমে ঘটনার কথা জানতে পারেন, এবং সেখানে তিনি নিচে গিয়ে দেখেন মাত্র 2 জন বন্ধু রয়েছে। 16 জন বন্ধুর মধ্যে মাত্র 2 জন বন্ধু রয়েছে, এবং তাদেরকে নিয়ে তিনি যখন হাসপাতালে পৌঁছন, আবেশকে ভর্তি করার ফাঁকেই কিন্তু সেই বন্ধুরা পালিয়ে যায়। এবং সেই জায়গা থেকে কিন্তু প্রশ্নটা উঠছে, যদি দুর্ঘটনাই হবে তাহলে সেই বন্ধুরা কেন পালিয়ে গেল? এর মধ্যে কি অন্য কোনো রহস্য আছে? সেই কারণে কি ভয় পেয়ে সেই বন্ধুরা পালিয়ে গেল? এটা যেমন একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, সেই বন্ধু, বিশেষ বন্ধু যার মাধ্যমে এই বাড়িতে তার আশা, আবেশের পরিচয়, এই বাড়িতে তার অ্যাক্সেস, সেই বন্ধুই বা পালিয়ে গেল কেন? এই জায়গাগুলোতে ক্লিয়ার করবার জন্যই তারা চেষ্টা করছিলেন তদন্তকারীরা, এটাই তদন্তকারীদের বক্তব্য। এবং তারা মনে করছেন যে ইলেকট্রনিক গ্যাজেট বা কমিউনিকেশন গ্যাজেট যেগুলো রয়েছে সেগুলোকে তারা রিট্রিভ করতে পারবেন, এবং সেই কারণে তারা ইতিমধ্যেই সে প্রক্রিয়া শুরু করে দিয়েছেন বলে তারা দাবি করছেন। অর্থাৎ সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে শুরু করে তাদের সেলফোন, সেগুলোকে রিট্রিভ করা, সেখানে কোনো কমিউনিকেশন হয়েছিল কিনা, বা সেখানে এই রহস্যের কোনো সূত্র লুকিয়ে আছে কিনা,
কিনা সেটা তারা দেখার চেষ্টা করছেন। ইতিমধ্যে সাইবার ক্রাইম শাখা সেটা নিয়ে কাজ করছে বলে দাবি করছেন তদন্তকারীরা। সিজার, তুমি আমাদের সঙ্গে থাকো, আমি ফিরবো তোমার কাছে। আমি আরো একবার চলে যাব সরাসরি নিউজ রুমে। সন্দীপ সরকার আমাদের সঙ্গে রয়েছেন এবং সন্দীপের সঙ্গে রয়েছেন ডক্টর অজয় গুপ্ত, ফরেন্সিক এক্সপার্ট। আমি সন্দীপ একটু জানার চেষ্টা করব, তুমি সেদিন হাসপাতাল থেকে আমাদের জানিয়েছিলে যে এক্স্যাক্টলি কোথায় কোথায় এই বগলের ক্ষত ছাড়াও আর কোথায় কোথায় ইনজুরি ছিল। আমার এখানে একটু ডক্টর অজয় গুপ্তার কাছ থেকে আমি জানতে চাইবো যে যদি সেভাবে পড়ে যায় একজন, তাতে কি বাকি ক্ষতগুলো সেগুলো হওয়ার সম্ভাবনা এটা খুব নর্মাল? একেবারেই ডক্টর গুপ্ত, আপনার কাছ থেকে আমি একটু বোঝার চেষ্টা করব। সেদিন এরকমই একটি বোতল ছিল আবেশের সঙ্গে, বা আবেশকে হামলা চালানো হয়েছিল। সেক্ষেত্রে কি ঘটলে ওই ধরনের ক্ষত হতে পারে, আপনি যদি একটু বোঝান আমাদের। যেটা হচ্ছে এই ক্ষতটা যেটা হয়েছে, এটা কোনো ভাঙা বোতল দিয়ে ডাইরেক্ট ওখানে হিট করলেই হওয়ার সম্ভাবনা। কিন্তু যদি বলা হয় যে বাঁ বগলে এরকম বোতল ছিল এবং পড়ে গেল, তখন পড়ে যখন যাবে, একজন লোক যখন পড়ে যাচ্ছে, বোতলটা কিন্তু পড়বে এবং সঙ্গে সঙ্গে ওখানে ভাঙবে, হাতটা ওখানে লাগলে কাটতে পারে। কিন্তু বোতল দিয়ে ভাঙা বোতলটা আবার এইখানে গিয়ে কী করে পড়লো, যে বডিটা ওইখানে ওর ওপরই পড়ে ইনজুরি হবে, এবং এতটা ডিপ ইনজুরি হবে না, কেন তখন তো সে একটা স্ট্যাটিক অবজেক্টের ওপর পড়ছে। আমরা যেমন এখন হোঁচট খেয়ে পড়ে যাই, অত ইনজুরি হয় না। কিন্তু কেউ যদি আমাকে মারে, এবার ধরুন এই বোতলটা নিয়ে আপনি আমার উপরে হামলা চালাচ্ছেন, তাহলে কি ঘটবে? হামলা চালালে সেটা হচ্ছে, মনে করুন আমি ধরে নিলাম আমার কাছে আপনি হচ্ছেন আবেশ, হ্যাঁ, আপনি এরকম আমার কাছে এই অবস্থাতে আমি রয়েছি। এবার যদি আপনি এই তর্কাতর্কি হতে যখন ঝগড়াঝাটি খুব জোরালো হয়েছে, সেই অবস্থায় ভাঙা বোতলটা তার সামনে কেউ বার করলো যে মারবো বলে, তখন কিন্তু মারতে গেলে স্বাভাবিক ক্রিয়া আমার এই হাতটা, যেহেতু এই হাতটা দিয়ে আপনি বোতলটা ধরে আছেন, এখানে উঠে প্রথম এইখানে লাগলে পরে বাঁ হাতের তালুতে ক্ষত হবে, এবং সেখানটা দিয়ে যদি ভালো করে না থাকতে পারেন, তাহলে কিন্তু ওখান থেকে হাতটা সরে যাবে এবং এটা গিয়ে এখানে পড়বে। তারপরে আপনি যখন এইটা এখানে ঢুকে গিয়ে ইনজুরি করেছে, তখন ডিপ ইনজুরি হয়েছে এবং নার্ভও ইনজুরি হয়েছে, সেই জন্য একটা শক এফেক্ট হবে, তখন পড়ে যাবেন। পড়ে যেতে গেলে যখন যেটা হবে, সাধারণত লোকে সাপোর্ট নেওয়ার চেষ্টা করে, সেই জন্য কনুই দিয়ে পড়তে পারে, তাহলে কনুইয়ের পেছনে ইনজুরি হবে। তারপরে যদি হাঁটুটা মেজের সঙ্গে কন্ট্যাক্টে আসে বা কোনো কিছুর সঙ্গে কন্ট্যাক্টে আসে, তাহলে ফ্রন্ট অফ দি নিতেও ইনজুরি হতে পারে। কিন্তু এক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আঘাত শুধুমাত্র রয়েছে বাঁ দিকের বগলে, তাহলে সেটা এটা যদি আমরা দুর্ঘটনার তত্ত্ব বলে ধরে নিই, তাহলে সেই দুর্ঘটনা কিভাবে ঘটতে পারে, মানে কোনো ব্যাখ্যা কি পাওয়া যাচ্ছে? দুর্ঘটনাকে বলা যেতে পারে, কিন্তু দুর্ঘটনার সিকোয়েন্স তৈরি করা খুব শক্ত লাগছে এখানেতে, মানে খুব ডিফিকাল্ট টু কনসিভ বলে ইংরেজিতে কথা আছে, যে এই থিওরিটা কনসিভ করা খুব শক্ত। মানে পৃথিবীতে সবই ঘটতে পারে, অনেকেই বলে থাকেন, নেপোলিয়ান বলেছিলেন, কিন্তু তাই বলে কিন্তু এইটা যখন পড়বে, সে পড়ে গিয়ে আবার তালুতেও ইনজুরি হলো, আবার এখানেও ইনজুরি হলো, একই সঙ্গে সিকোয়েন্সে এইভাবে হচ্ছে, এবং তার আর কোথাও কিন্তু শরীরে হলো না। একেবারেই সন্দীপ আপাতত ধন্যবাদ ডক্টর অজয় গুপ্তকে, অনেক ধন্যবাদ।